আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনি কানাডায় আসতে চাইছেন, উন্নত জীবনযাপন করতে চাইছেন, আয় ইনকাম করতে চাইছেন পরিবারের অর্থনীতির চাকা ঘুরাতে, তবে আপনাকে কানাডায় স্বাগতম। দেশটি আপনার আসার অপেক্ষায়। কানাডা আসার প্রস্তুতি নিলে প্রথমে তিনটি বিষয়ে আপনার বিশদভাবে জানা প্রয়োজন। এই তিনটি বিষয় হলো: ১. বাসস্থান, ২. কর্মদক্ষতা, ৩. কানাডায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি লাভ করা। কানাডায় আসতে চাইলে এই তিনটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমেই কানাডায় আপনাকে থাকার ব্যবস্থা করতে হবে। যদি আপনার আত্মীয় স্বজন থাকে এবং তারা আপনাকে থাকার সুযোগ করে দেয়, তাদের কাছেও যদি থাকার সুযোগ করে দেয়, তবে আপনাকে এ বিষয়ে নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। এই কানাডাতে খাবারের সমস্যা নেই, পর্যাপ্ত খাবার আছে। আপনাকে অনেকেই খাবার দেবে, কিন্তু অনেকেই আপনাকে থাকার ব্যবস্থা দিতে পারবে না। কারণ হলো এই কানাডায় থাকার ব্যবস্থা অপর্যাপ্ত এবং খুবই ব্যয়বহুল। আপনি একা আসলে অন্যের সাথে শেয়ার বা এক রুম নিয়ে থাকতে পারবেন। এজন্য কানাডায় এক স্থানে এক রকম ভাড়া, আরেক স্থানে আরেক রকম ভাড়া, অর্থাৎ এক এক স্থানে এক এক রকম ভাড়া। একক থাকতে হলে টরন্টো শহরে রিচ বা ধনীদের এলাকায় গড় ভাড়া আকাশছোঁয়া, আর সেই স্থান হলো বেলভিউ, রিচমন্ড হিল, মিসিসাগা, মার্কহাম ইত্যাদি স্থান। এসব স্থানে এক ব্যক্তি অন্যের সাথে শেয়ারিং করে মাসে $700 থেকে $800 ভাড়ায় থাকতে পারবেন। আর এক বেডরুমের ফ্ল্যাট ভাড়া নিলে $2000 থেকে $2500 ভাড়া হবে প্রতি মাসে। তবে বেসমেন্টে কিছু কম টাকায় ভাড়া থাকা যায়, তাতেও খুব বেশি কম নয়, 19-20 এরকম ভাড়া হবে। আর টরন্টোর ড্যানফোর্থ হলো ডাউনটাউন থেকে অনতি দূরে, একটু দূরে, 15 থেকে 20 মিনিট ড্রাইভ। অর্থাৎ টরন্টোর কেন্দ্রস্থল হলো ডাউনটাউন। আর এই ডাউনটাউন থেকে ড্যানফোর্থ একটি এলাকা, সেখানে বাঙালিরা বসবাস করেন বেশি। সেই স্থানের দূরত্ব হলো 15 থেকে 20 মিনিটের ড্রাইভ। সেই ড্যানফোর্থে বাঙালি পাড়ায় কিছু কম টাকায় ভাড়া থাকা যায়। সেই বাঙালি পাড়া বা তার আশেপাশে আছে স্কারবোরো এলাকা, সেখানকার ভাড়া কিছুটা কম। ওইসব এলাকায় বেসমেন্টে 3 বেডরুমের গড় $15,000 থেকে $1,800 ভাড়া পাওয়া যাবে, অর্থাৎ $1,500 থেকে $1,800 ভাড়া পাওয়া যাবে এক মাসের জন্য। এই বেসমেন্ট হলো আমাদের দেশে মার্কেটের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের মতো। আর বেসমেন্ট ছাড়া গ্রাউন্ড ফ্লোর বা প্রথম তলার মাসিক ভাড়া 3 বেডরুমের জন্য $2,200 থেকে $2,500। আর আপনি একক 3 বেডরুমের জন্য যদি ভাড়া নিতে চান, তাহলে সেই ভাড়া হবে আরও বেশি। অন্যের সাথে যদি শেয়ারিং করে থাকতে চান, তবে $500 থেকে $600 থাকতে পারবেন। একক রুম নিলে $1,000 থেকে $1,200 লাগবে আপনার। টরন্টো হলো অন্টারিও প্রভিন্সের রাজধানী। এখানে ইংরেজি ভাষার প্রচলন আছে। কানাডায় অন্যান্য প্রভিন্সে ফ্রেঞ্চ ভাষা চলে বেশি। ইংরেজি ছাড়া ফ্রেঞ্চ ভাষার কথা বলা অনেকের জন্য কঠিন, তাই ইংরেজি ভাষাভাষী এলাকায় থাকতে সকলের পছন্দ। আর তাই এই ইংরেজি ভাষাভাষী স্থান হলো টরন্টো, আর সকলেই এই টরন্টোতে বসবাসের জন্য ইচ্ছা করে থাকেন বা পছন্দ করে থাকেন। তবে টরন্টো ব্যতীত অন্য সব স্থানে সাশ্রয়ী মূল্যে থাকা যায়। কানাডার এমন কিছু স্থান আছে যেখানে এক বেডরুম $600 ভাড়া পাওয়া যায়। এই এক বেডরুমে 2 জন থাকলে জনপ্রতি $300 ভাড়া পড়বে। কুইবেক প্রভিন্সের মন্ট্রিয়েল অনেক বাংলাদেশি বসবাস করেন। কুইবেক শহরেও আছেন অনেক বাংলাদেশি, তবে সেখানে ফ্রেঞ্চ ভাষার ব্যবহার বেশি। মন্ট্রিয়েল 3 বেডরুমের বাসা ভাড়া বেসমেন্ট হলে মাসে $1,000 থেকে $1,200, আর গ্রাউন্ড ফ্লোর বা প্রথম তলায় মাসিক ভাড়া হবে $1,200 থেকে $1,400। আর একক এক বেডরুম ভাড়া প্রায় $500। দুজনে এক বেডরুম ভাড়া নিলে মাসে
$250 করে পড়বে। তবে কন্ডোনিয়াম বা যার শর্ট নেম হলো কন্ডো হলে এই কন্ডোতে এক বেডরুমের ফ্ল্যাট ভাড়া $1500 থেকে $1800 মাসে ভাড়া পড়বে। আর টরন্টো টাউনে এক বেডরুমের ভাড়া হবে কন্ডোতে $2200 থেকে $2000। 3 বেডরুম হবে $3000 থেকে $3500 মাসিক ভাড়া। তবে কন্ডোনিয়াম বা টাওয়ারে 5 স্টারের মতো বসবাস করা যায়, যেখানে সুইমিং, স্পা, জিম ভাড়ার সাথে ফ্রি থাকে। এই কন্ডোনিয়াম এর শর্ট নেম বা শর্ট নাম হলো কন্ডো। এই কন্ডোতে থাকা খুবই ব্যয়বহুল। যেমন 5 স্টারে থাকা যায়, তেমনি এই কন্ডোনিয়ামেও থাকতে পারবেন। এই হলো আপনার থাকার বিষয়। থাকা ছাড়া আপনাকে দ্বিতীয় যে বিষয়টি চিন্তা করতে হবে বাসস্থানের পরে, সেটা হলো কর্মদক্ষতা। আপনি কানাডায় আসতে চাইলে প্রথমেই আপনি কোনো না কোনো কাজ শিখে আসতে হবে। ড্রাইভিং করে আসতে হবে। আপনি যদি ড্রাইভিং জানেন, সেই ড্রাইভিংয়ে এই কানাডাতে এসে কাজ দেবে না। কানাডাতে এসে আবার পরীক্ষা দিতে হবে, আবার ড্রাইভিংয়ের লেসন নিতে হবে এবং ড্রাইভিং পাস করতে হবে। আপনি ড্রাইভিং পাস করলে এই কানাডাতে উবার চালিয়ে আপনি আয় ইনকাম করতে পারবেন। আপনি এছাড়া অন্যান্য কাজ যদি আপনি দক্ষ হন, সেই কাজের সুযোগ আছে, তবে কাজ পাওয়া কঠিন এই কানাডাতে। আপনি কাজ শিখে আসলে আপনার জন্য কিছুটা সহজ হতে পারে। এবং পরবর্তী যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি, সেই বিষয়টা হলো কানাডায় আপনি যদি ভিজিটে আসেন তাইলে তো আর কোথায় নেই, আপনি এসেই চলে যাবেন। আর যদি ভিজিটে না এসে এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আসেন, তাহলে আপনাকে এসেই প্রথমে অ্যাসাইলাম সিক করতে হবে, অর্থাৎ আপনাকে রিফিউজি ক্লেম করতে হবে। আর এই রিফিউজি ক্লেম করতে হলে আপনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসতে হবে। আপনার সকল কাগজপত্র নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনি কেন এখানে এসে রিফিউজি ক্লেম করবেন, কেন আপনার দেশ ছেড়ে কানাডাতে বসবাস করতে চাচ্ছেন, এই বিষয়গুলোর এগেনস্টে, এই বিষয়গুলোর বিপরীতে আপনার যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট নিয়ে আসতে হবে। আপনি রিফিউজি ক্লেম করলে, আপনি একজন হলে আপনাকে কানাডা সরকার আপনাকে ভাতা দেবে মাসে $733। এটা ওয়েলফেয়ার। এই ওয়েলফেয়ার দিয়ে আপনি কোনো মতে এই কানাডাতে চলতে পারবেন। পাশাপাশি আপনাকে কাজ করতে হবে। তবে আগেই আপনাকে বলে রাখছি, আপনি কানাডাতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি নিতে চাইলে আপনার যেসব কাগজপত্র হলে এখানে আপনি সেই অনুমতি পাবেন বা কানাডার সিটিজেনশিপ পাবেন, সেই কাগজগুলো সাথে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, কানাডাতে আসার পর যদি আপনি নিজে নিজে এই অ্যাসাইলাম সিক করেন, তাহলে কোনো টাকা লাগবে না। এয়ারপোর্টে এসে যদি অ্যাসাইলাম সিক করেন, তাহলে আপনার কোনো টাকা লাগবে না, আপনার কোনো সলিসিটার বা উকিল ধরতে হবে না। আর সেটা যদি আপনি না করেন, আপনি কানাডায় ঢুকার পর আপনি ক্লেম করতে চান বা সেই আবেদন করতে চান, যদি আপনি উকিল ধরে বা সলিসিটার ধরে আপনি এই রিফিউজি ক্লেম করেন বা আপনি অ্যাসাইলাম সিক করেন, তবে আপনাকে গুনতে হবে কানাডিয়ান $7,000 থেকে $9,000। এক এক উকিল, এক এক সলিসিটার এক এক রকম টাকা দাবি করবে। আপনি আগেই এই প্রস্তুতি নিয়ে আসতে হবে। এটি একটি ফ্ল্যাট, খুব ছোট্ট একটি ফ্ল্যাট, এক বেডরুমের একটি ফ্ল্যাট, এক টুকরো ফ্ল্যাট বলা যায়। এক টুকরো এই কারণে বলা যায়, একটা বেডরুমে এক টুকরো খাট বসানোর পর আর পা ফেলার জায়গা নেই। এতটুকুন জায়গাতে এক বেডরুম, সাথে আছে এক টুকরো লিভিং রুম, খাবার টেবিল। এই লিভিং রুমেই আছে পাকঘর, পাশে আছে এক টুকরো বারান্দা, আছে ছোট একটি বাথরুম, অবশ্য বাথরুমে বাথটাব লাগানো আছে। এই এতটুকুন স্পেসের ভাড়া
$2000। চিন্তা করেন, এটা হলো কন্ডোমিনিয়ামের 21 তলায় একটি ফ্ল্যাট, সিঙ্গেল ফ্ল্যাট। এই বিষয়টি তুলে ধরছি এই কারণে, কানাডাতে খাওয়ার কোনো অসুবিধা নেই, খাওয়া মোটামুটি চলে, কিন্তু বসবাসের জন্য, অর্থাৎ রাত যাপনের জন্য বা আপনি যে থাকবেন সেই থাকার জন্য যে টাকা ব্যয় করতে হয় সেটা অকল্পনীয়। অনেক টাকা ব্যয় করতে হয় শুধু থাকার জন্য। এই এতটুকুন স্পেসের ভাড়া $2000। চিন্তা করা যায়? এই কানাডায় যদি বাসা ভাড়া বেশি না হতো তাহলে মানুষের জীবনযাপন স্বর্গের চেয়েও আনন্দময় হতো। শুধু বাসা ভাড়ার কারণে মানুষ এখানে অসহায়। যে টাকা ইনকাম করে তার বড় একটা অংশ চলে যায় বাসা ভাড়ায়, আর এই বাসা ভাড়ার কারণেই মানুষ আয় করতে পারে না কানাডাতে। কানাডায় খেয়ে পরে জীবন ধারণ করাই কষ্টকর, অর্থাৎ আপনি লাক্সারিয়াস জীবনযাপন করতে পারবেন, টাকা আয় করতে পারবেন না, অর্থাৎ বাড়তি টাকা আয় করা সম্ভব নয়। এই বাসা ভাড়ার কারণে সব টাকা এই বাসা ভাড়ার পিছনে ব্যয় হয়ে যায়। শুধু এই কানাডার টরন্টো শহর নয়, যে কোনো স্থানেই বাসা ভাড়া বেশি। এই স্থানটি হলো টরন্টো নগরের একটি স্থান, ডাউনটাউন এলাকায় একটি কন্ডোমিনিয়াম। এই কন্ডোমিনিয়ামে এই ফ্ল্যাট, কন্ডোমিনিয়ামে থাকা রাজকীয় বলা যায়, 5 স্টারের মতো থাকা। এই কন্ডোমিনিয়ামে আছে সুইমিং, আছে স্পা, আছে জিম, এগুলো অবশ্য ফ্রি। এই কন্ডোমিনিয়ামে কাউন্টার আছে, সিকিউরিটি আছে, ইচ্ছে করলেই যে কেউ এসে ঢুকতে পারবে না। কিন্তু ভাড়া কত একবার চিন্তা করেন। যে কন্ডোমিনিয়ামটি দেখাচ্ছি, এই ফ্ল্যাট যে কন্ডোমিনিয়ামে, সেই কন্ডোমিনিয়াম হলো 40 তলা। এই 40 তলা কন্ডোমিনিয়াম বা বড় টাওয়ার এটি। এই টাওয়ারের সবগুলো ঘর খুবই সুন্দর, কিন্তু স্পেস খুবই কম। দেখুন, এই হলো স্পেস। এখানে একটি মনিটর রয়েছে। এই মনিটর দিয়ে যে কোনো সময় বাহিরে বা কাউন্টারে কথা বলা যায়। এই মনিটরে এসির সিস্টেম আছে, এই মনিটর দিয়ে এসি কমানো বাড়ানো যায়। এই মনিটর দিয়ে অনেক কিছু করা সম্ভব কম্পিউটারের মতো। এই জায়গাতে আছে এক টুকরো ছোট্ট স্থান বা স্টোর রুম। এই হলো বেডরুম। এই স্পেস, পুরো স্পেসটা এখন দেখাচ্ছি। এই স্পেস, এই স্পেসের ভাড়া $2000। এই হলো স্টোর রুম। এখানে কাপড় রাখা, এ ব্যতীত আর কাপড় রাখার আর কোনো স্থান নেই, তাই এখানেই কাপড় রাখা হয়েছে। এই স্পেস, এই বেডরুম এটা। এখানে বসার রুম, খাবার টেবিল, টিভি এখানে। এই সোফাতে বসে টিভি দেখতে গেলে খুব কাছাকাছি। এটা হলো সোফা, দেখতে পাচ্ছেন। এখন ব্যঙ্গে ব্যঙ্গে দেখাচ্ছি। এই হলো এক টুকরো বারান্দা, এই ছোট্ট এক টুকরো বারান্দা এখানে। এই টিভির পাশে দেখতে পাচ্ছেন বারান্দা, গ্লাসের বাহিরে বারান্দায় কাপড় শুকানো হচ্ছে। এই যে বারান্দা, এইটুকু বারান্দা এই ফ্ল্যাটের সাথে, এই সিঙ্গেল ফ্ল্যাটের সাথে এই বারান্দা, পা ফেলার জায়গা নেই বারান্দাতে। দেখুন কত ছোট বারান্দা। এই হলো সোফা। এখানে একটি ফ্রিজ আছে, আর পাশেই আছে
রান্নার ব্যবস্থা, যাকে পাকঘর ধরা যায়। এই স্পেস, এই যে দেখুন রান্না এখানে করা হয়, শিং আছে এখানে, এখানে আরো কিছু যন্ত্রপাতি রয়েছে, আর পাশেই আছে বাথরুম। এই হলো বাথরুমের দরজা, এই বাথরুমের দরজা। আর ঘরের মূল ফটক বা মূল দরজা হলো এই হলদে দরজা। এইটুকু স্পেস, আর এইটুকু স্পেসের ভাড়া হলো $2000। এই কানাডাতে একজন মানুষ কত টাকাই বা ইনকাম করতে পারবে, তার একটা বড় অংশ এই ঘর ভাড়াতে চলে যায়। এই সিঙ্গেল বেডরুমে যদি কখনো আত্মীয় স্বজন আসেন, তখন এই যে সোফা, এই সোফাকে বেড বানানো হয় এবং বেড বানিয়ে এই সোফাতে থাকার ব্যবস্থা করা হয়। এই পুরো স্পেসটা আপনাদেরকে দেখালাম, যে স্পেসের ভাড়া হলো $2000। কানাডায় যারা আসতে চাচ্ছেন তারা এই বাসস্থানের বিষয়টা আগে চিন্তা করবেন, অর্থাৎ ঘর ভাড়ার বিষয়টা আগে চিন্তা করে পা বাড়াবেন। অবশ্যই কানাডাতে স্বাগতম, আসুন। কানাডায় লাক্সারিয়াস জীবনযাপন, শান্তির দেশ, কিন্তু আপনি এই টাকাগুলো জোগাড় করতে হবে, তা না হলে এই কানাডাতে আপনার বসবাস কষ্টকর হয়ে উঠবে, দুর্বিষহ হয়ে উঠবে। এই যে দেখুন সোফা হাট হয়ে গেছে, আর আত্মীয় স্বজন আসলে এই সোফাতেই ঘুমাতে দিতে হয়।